This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Co-powered by Anmol. যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। সৌরভ, এই যে এখন হয়তো ওখানে সন্দীপ ঘোষ সিবিআইয়ের কাছে অনেক কিছু বলছেন আর কি, কিন্তু সন্দীপ ঘোষ স্বীকারোক্তি না আগেই দিয়েছিলেন, কারণ আমরা প্রথম ফাঁস করেছিলাম এই খবরগুলো, তার বিরুদ্ধে কি দুর্নীতির অভিযোগ রয়েছে। আর তারপর তিনি যখন পদত্যাগ করেছিলেন, বলছিলাম একটু আগে, তিনি নিজে কিন্তু অ্যাকচুয়ালি তিনি স্বীকারোক্তি দিয়েছিলেন আমাদের কাছে যে আমরা ঠিক খবর করেছিলাম। শোনাই তোমাকে সন্দীপ ঘোষের নিজের গলার সেই স্বীকারোক্তিটা, আমার ধারণা তোমারও এটা শুনে আজকে ভাল লাগবে। সন্দীপ ঘোষ: চেয়েছিলাম আমার রেজিগনেশন অনেকদিন আগে, আজকে আশা করি তুমি খুব শান্তি পাবে। একমাত্র তুমি হচ্ছে একমাত্র মিডিয়া রিপোর্টার যে বাই হার্ট চেয়েছিলে আক্তার আলীকে দিয়ে অবধি আমার নামে প্রতিবাদ, আমার নামে যাচ্ছে তাই কথাবার্তা বলিয়েছিলে। তুমি হচ্ছে সেই মিডিয়া রিপোর্টার সৌরভ দত্ত যে আমার পিছনে আদে জল খেয়ে পড়েছিলে। আশা করি আজকে তুমি খুব সুখী হবে, শান্তি পাবে। ধন্যবাদ। এটা কেন? একটা জিনিস বলুন, আপনার বিরুদ্ধে যে অভিযোগটা তো আক্তার আলী করেছিল, সেটা সংবাদ মাধ্যমে আমি কেন করাবো? না, একটা জিনিস বলুন, অ্যাকসেপ্টেড হয়েছে আক্তার আলীর অভিযোগ, সেই অভিযোগটা নাকি করানো হয়েছিল, কুৎসা হয়েছিল, এমন অভিযোগ করানো হয়েছিল যে অভিযোগটাকে সিবিআই মান্যতা দিচ্ছে। আজকে এর থেকে বড় সার্টিফিকেট আমাদের জন্য আর জাস্ট কিচ্ছু হতে পারে না, জানেন তো। আমি আরেকবার সৌরভের কাছে যাব। সৌরভ, এটা জাস্ট জানার ইচ্ছে করছে যে এই গ্রেফতারিটা, আমি একটু আগে তোমায় যেটা বললাম, তুমি যেহেতু এই আরজি করে যেদিন থেকে তিলোত্তমার মৃত্যু হয়েছে এবং তিলোত্তমা বিচার চাইতে শুরু করেছেন এবং তুমি সেদিন থেকে ওখানে পড়ে রয়েছো, একের পর এক খবর দিচ্ছ, সেই ঘটনার সঙ্গে আজকের যে ঘটনা, অর্থাৎ এই দুর্নীতির অভিযোগে সন্দীপ ঘোষের এই গ্রেফতারি, এটা কতটা আলোকপাত করবে? কারণ আমি তোমাকে এখন যার কথা শোনাবো তারা কিন্তু বিশ্বাস করেন তাদের মেয়ে একটা দুর্নীতির ভীমরুলের চাকে ইট মেরেছিলেন, সেই জন্য তাকে প্রাণ দিতে হয়েছিল। একবার তিলোত্তমার বাবা মার আজকের প্রতিক্রিয়া আপনাদের শোনাই, তারপর সৌরভের বক্তব্য শোনাবো। নমস্কার। সিবিআই এর হাতে গ্রেপ্তার হলেন সন্দীপ ঘোষ। যদিও দুর্নীতির ইস্যুতে তিনি গ্রেপ্তার হলেন, কিন্তু কি মনে হচ্ছে এরপর কি একটু হলেও আশা দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন কিছু? আমার মেয়েটা তো আজকে দুর্নীতিরই বলি হয়ে গেছে। আর হয়তো যেমন অনেকেই মন্তব্য করেছেন মেয়ে বলে একটু পরিপাওনা হিসাবে ধর্ষণ করেছে তাকে, কিন্তু আমার মেয়ে দুর্নীতির বলি হয়েছে, সে বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। পুরো ডিপার্টমেন্টের জন্য আমরা প্রথম থেকে দায়ী করে আসছি। সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছেন, আরো যারা লোকজন আছে সঙ্গে জড়িত তারাও অ্যারেস্ট হোক। যেদিন এদের সবার ফাঁসি হবে এবং চরমতম শাস্তি পাবে, সেদিনই আমাদের মনের আশা কিছুটা পূর্ণ হবে। একটু আশা পাচ্ছি। দেখুন, আমি তো একমাত্র মেয়েকে হারিয়েছি এবং তাকে পুরো ডাক্তার তৈরি করে তারপরে হারিয়েছি, আর এটা পুরো হসপিটালকেই আমি দায়ী করব। তার মাথা হচ্ছে সন্দীপ ঘোষ। সেই জন্য একটু হলেও হয়তো আশা পাচ্ছি যে আমি বিচারটা পাবো। চায়ের সাথে টাও চাও, এই মারিতেই হদিশ পাও। আসল মারি দিচ্ছি মোরা, ওদের এখন কপাল পোড়া। খাচ্ছি মোরা খাচ্ছি, দেখো আসছে মনে খুশির ভাব। ডুবছে ওরা ডুবছে, দেখো আনমোল মারি লাজবাব। যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। এই যে সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে, এটা এই যে ছাত্ররা আন্দোলন করছে তাদের নৈতিক জয়। আমি মনে করি ছাত্ররা যে এই কঠিন লড়াই করছে, তারা যে আমাদের পাশে রয়েছে, এটা ছাত্রদেরও একটা নৈতিক জয়। আপনার কি মনে হচ্ছে যে এবার কি তাহলে আন্দোলনটাকে আরো জোরালো করা উচিত? আরো জোরালো করা উচিত, এবং আমি যতদিন বিচার না পাই আপনারা যেভাবে আমার পাশে রয়েছেন এভাবেই পাশে থাকবেন। যারা আন্দোলন করছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের বলবো তারা অনেক ধৈর্য ধরে আমার পাশে থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং আমরাও তাদের পাশে আছি, আর তারা যেন আন্দোলন চালিয়ে যায়। আমি যাব তাদের পাশে, অবশ্যই দাঁড়াবো। আর 4 তারিখে আমি যাব ওদের পাশে গিয়ে আন্দোলন আরজি করে গিয়ে দাঁড়াবো। আচ্ছা, 4 তারিখে আপনি আসছেন? ফ্যামিলি যাব। আচ্ছা, পুরো ফ্যামিলি আসছেন। 4 তারিখে ওদের যে রাত জাগো কর্মসূচি, সেটাতে আপনি পুরো ফ্যামিলি নিয়ে এখন থাকবো। চালাও। আমি আরে আজকাল মেয়েরা প্লেন চালাচ্ছে।
अनमोल ड्रीम लाइट खास्ता बिस्कुट খুব তাড়াতাড়ি শিখে গেলে কাল থেকে প্লেন চালাতে শিখবো স্বাদ স্বপ্নের 5 তারিখ সুপ্রিম কোর্টে এই সেকেন্ড শুনানি। সেদিন সিবিআই বন্ধ খামে কিছু একটা ভালো খবর দেবে এরকম একটা খবর পেয়েছিলেন যখন ডাক্তাররা তারা সিজিও কমপ্লেক্সে গিয়ে সিবিআই আধিকারিকদের সাথে দেখা করেছিলেন। আর তিলোত্তমার বাবা মা বললেন তার আগে 4 তারিখ রাত্রে যখন গোটা বাংলা জাগবে, যখন আরজি করে তিলোত্তমার সতীর্থরা তারা রাত জাগবেন এই দাবিতে যে এই রাতটা যেন পরের দিন সকালে গিয়ে সোনালি আলো নিয়ে আসে। অন্তত এরকম একটা নিকষ কালো যে পরিস্থিতি আমাদের ঘিরে রেখেছে তার মধ্যে যেন একটা সোনালি আলো নিয়ে আসে। যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। সেটার জন্য তারা নিজেরা গিয়ে ওই আন্দোলনরত ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াবেন। সৌরভ, এই এক তো নিশ্চিতভাবে তিলোত্তমার বাবা মা আজকে যে কথাটা বললেন যে একটা দুর্নীতির একটা বড় চাকে ঢিল মেরেছিল তাদের মেয়ে, এই দুর্নীতির শিকার তাদের মেয়ে, এর থেকে বড় কথা তো এই মুহূর্তে আর কিচ্ছু নেই। এটা নতুন দিগন্ত খুলে যাচ্ছে। যা সন্দেহ চারপাশে ঘুরে বেড়াচ্ছিল তার মধ্যে এটা একটা সব থেকে বড় একটা নির্দিষ্ট অভিযোগ। কি বলবে তুমি? চালাও। আমি? আরে আজকাল মেয়েরা প্লেন চালাচ্ছে। अनमोल ड्रीम लाइट खास्ता बिस्कुट খুব তাড়াতাড়ি শিখে গেলে কাল থেকে প্লেন চালাতে শিখবো স্বাদ স্বপ্নের। অগ্নিতাংশটা দেখো, ঘটনাগুলো যদি আমরা পরপর সাজাই তাহলে একটা কার্যকরণ সম্পর্ক তৈরি হয়েছে এবং সেই কার্যকরণ সম্পর্ক তৈরি হওয়ার জন্য এখানে এই মুহূর্তে যে আন্দোলনটা চলছে লালবাজারের সামনে, সেই স্লোগানগুলো যদি আমরা শুনি তাহলে সেই স্লোগানের মধ্যে কিন্তু থ্রেট কালচার নিপাত যাক। এই থ্রেট কালচার শব্দটা কোথা থেকে এলো? থ্রেট সিন্ডিকেট হঠাৎ করে কি এমন ঘটলো যে তিলোত্তমার ধর্ষণ এবং খুনের ঘটনার সঙ্গে সঙ্গে থ্রেট সিন্ডিকেট নিয়ে কলেজে একটা আন্দোলন তৈরি হলো। আন্দোলনটা তৈরি হলো তার কারণ সন্দীপ ঘোষের মতো লোকেরা রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে মেডিকেল কলেজগুলিতে একটা ব্যবস্থা করে তুলেছেন। সেই ব্যবস্থা অনুযায়ী সন্দীপ মেডিকেল কলেজের শিক্ষা ব্যবস্থা হোক, চিকিৎসা পরিষেবা হোক, সেখান থেকে এমন একটা সিস্টেম তৈরি হয়েছে যে সিস্টেমে অনেকে হাসপাস করছিল। এই সিস্টেমটা আর্থিক অনিয়মের সিস্টেম। পড়াশোনার ক্ষেত্রে একেবারে গোড়া থেকে কোনো মেডিকেল কলেজে MBBS ঢুকছে এমন একটা দলবল তৈরি করা হচ্ছে যে দলবলের পড়াশোনার দরকার নেই, মেধার দরকার নেই, তাদেরকে শুধু এই সন্দীপ ঘোষদের কথা শুনে চলতে হবে। সন্দীপ ঘোষদের কথা শুনে যদি তারা চলেন তাহলে তারা পরীক্ষায় অনার্স পাবেন, হাউস স্টাফ সিট পাবেন এবং একটা মেডিকেল চত্বর জুড়ে যথাচার করার একটা সুযোগ পাবেন এবং তাকে বলার কেউ নেই, তাকে রোখার কেউ নেই, তাকে টোকার কেউ নেই। সন্দীপ ঘোষ পরপর দুবার যখন বদলি ফিরে এলেন তখন এই দলটা মনে করলো যে সন্দীপ ঘোষরা হচ্ছেন সর্বোচ্চ শক্তিশালী, এনাদেরকে টলানো যায় না, তাহলে সত্যি এনাদের যদি ছত্রছায়ায় থাকা যায় তাহলে আমাদের জীবনটা অনেক বেশি মসৃণ হবে। খুব ভাবনা চিন্তার জায়গা থেকে কথাগুলো বলছি। তারা যে জায়গাটা MBBS থেকে এলেন চিকিৎসা পরিষেবায় এই চটিরা যারা বিভাগীয় প্রধান আছেন তাদের একাংশ হাত মিলিয়ে নিলেন এই সন্দীপ ঘোষদের সঙ্গে। এই আর্থিক অনিয়মের যে চক্রটা রয়েছে তার সঙ্গে সেখানে তাদের বিবেক কাজ করলো না, কোনো পরিস্থিতি কাজ করলো না। আর কয়েকজন মুখবধির হয়ে থাকলেন তারা মনে করেন পরিবার নিয়ে থাকতে হবে, আবার যদি কোথাও একটা দূরে বদলি করে দেয় তার চেয়ে শান্তির চেয়ে স্বস্তি ভালো, এই হিসেবে তারা থাকছিলেন। আর সেই কারণে কিন্তু এখন যখন কলেজে যে নাগরিক কনভেনশনগুলো হচ্ছে সেখানে অনেক অধ্যাপক মুখ খুলছেন, তারা বলছেন আমরা ইনভলভ হয়ে গেছিলাম, আমরা জড়িয়ে পড়েছিলাম, জড়িয়ে পড়লে হয়তো তিলোত্তমা হতো না। এটা কেন বলছে সৌরভ? এইখানটায় আমি একটু বলি তোমাকে, ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ ভরসার বসতবাটি। দুটো জিনিস এই মুহূর্তে আমার চোখের সামনে রয়েছে, পরিষ্কার বুঝতে পারছি। এক, সন্দীপ ঘোষের আজকের গ্রেফতারিটা দুর্নীতির জন্য, মেডিকেল দুর্নীতি। এবার দুর্নীতিটা কোথায়? সেটা আরজি কর দুর্নীতি। কিন্তু
এবারে যদি খেয়াল করে দেখি আমরা সাম্প্রতিককালে যেদিন থেকে আরজিকর দুর্নীতির খবরগুলো আমাদের সামনে এসছে, সন্দীপ ঘোষকে কেন্দ্র করে এক এক করে অনেকগুলো নাম এসছে, বিভিন্ন কারণে এসছে। কেন এসছে? কারা সকালবেলা সেদিন ওই মৃত্যুর খবরটা পাওয়ার পর যখন পুলিশও আসেনি তখন আরজিকরে এসে হাজির হয়েছিলেন এবং সেমিনার রুমে ঢুকেছিলেন। এবার দ্বিতীয়ত যে জিনিসটা আমরা বারবার দেখাচ্ছিলাম, সেমিনার রুমে কারা ছিলেন, কি করে এত পায়ের ভিড় ছিল, যেটা নিয়ে পুলিশ বারবার বিভিন্ন রকম প্রেস কনফারেন্স করেছিল, তখন কিন্তু কারা ছিলেন সেই পরিচিতিতে দিতে গিয়ে অনেকগুলো নাম উঠে এসছে। এই নামগুলো আইএমএ তারা নিজেরা পরিষ্কার করে তুলে ধরেছিল। ওখানে যারা যারা ছিলেন সবাই তদন্তের সাথে সম্পর্কযুক্ত ছিলেন না, তার বাইরেও অনেকে ছিলেন। কারা ছিলেন? তারাও ডাক্তার। কারা ছিলেন? তার মধ্যে দু চারটে নাম আপনারা সবাই জানেন, অভিকের নাম জানেন, বিরূপাক্ষর নাম জানেন, এগুলো এরকম বিভিন্ন সব নামগুলো আইএমএ বলেছে, এগুলো এই নামগুলো সবগুলো উঠে এসছে। এবার এদের শুধু এখানেই থেমে নেই, আরও বেশ কিছু ডাক্তারের নাম, এবং আমি নিশ্চিত সোশ্যাল মিডিয়ার দৌলতে আপনাদের সবার কাছে এখন বিভিন্ন চার্ট পৌঁছে গেছে, যার মধ্যে এই সন্দীপ ঘোষকে কেন্দ্র করে একটা সারণী আপনারা পেয়ে গেছেন। গাঙ্গুলি গ্রুপ, আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। অপরাধের সারণী বা কোথাও গিয়ে দুর্নীতির সারণী, তাতে সন্দীপ ঘোষের ওপরে দুধাপ ওপর অব্দি লোক রয়েছেন, সন্দীপ ঘোষের নিচে 2-3 ধাপ অব্দি লোক রয়েছেন, পাশে আরও বেশ কয়েকজন রয়েছেন। মানে দুর্নীতির একটা নেটওয়ার্ক, কমপ্লিট নেটওয়ার্ক। সেই নেটওয়ার্কটা একটার পর একটা, শুধু কিন্তু আরজিকর নয়, পুরো স্বাস্থ্য দপ্তরকে কেন্দ্র করে যে স্বাস্থ্য ব্যবস্থাটা রয়েছে, অর্থাৎ বিভিন্ন মেডিকেল কলেজ সমস্তটায় ছড়িয়ে রয়েছে এর ডালপালা শিকড়। তার ফল কি? তার ফল গোটা স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থাটা দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। কি অভিযোগ না উঠেছে? অভিযোগ উঠেছে ভর্তি নিয়ে দুর্নীতির, অভিযোগ উঠেছে পরীক্ষায় পাশ করানোর দুর্নীতির, অভিযোগ উঠেছে অন্যান্য আর্থিক বেনিয়মের, অভিযোগ উঠেছে যারা মুখ খুলবেন তাদের ভয় দেখানোর। এবার এগুলোর যোগফলটা কি? এর যোগফলটা হচ্ছে যারা চিকিৎসা করছেন বা যারা চিকিৎসক তৈরি হচ্ছেন, পুরো জায়গাটাই একটা জোড়াতালি জায়গায় রয়ে গেছে। যারা এইভাবে টাকা লেনদেনের অভিযোগ যে যে ক্ষেত্রে হয়েছে, এর মধ্যে থেকে যারা পাশ করে বেরোচ্ছেন, এই সুযোগ কে কে নিয়েছেন আমরা জানি না, কিন্তু যদি একজন ডাক্তারও এই সুযোগ নিয়ে থাকেন তাহলে তো তিনি ঠিক ঠিক ডাক্তার তৈরি হননি। একজন ডাক্তারও যদি চাপের কাছে নতি স্বীকার করে থাকেন এবং তা বাধ্য হন, ভয়ের চোটে হোক বা যে কোনো কারণেই হোক, হয়তো তিলোত্তমা হয়ে যাবেন, এই ভয়েই হয়তো অনেকে চুপ করে থেকেছেন, তাহলেও তো চিকিৎসা পরিষেবাটা কম্প্রোমাইজড হয়েছে, মানুষের জীবন নিয়ে খেলা হয়েছে। তাহলে বুঝতে পারছেন কত বড় একটা জাল ছড়ানো রয়েছে, যার একটা কোণা ধরে আজকে টান পড়লো যখন সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হলো। এবার এই সন্দীপ ঘোষকে গ্রেফতার করার সুবাদে এই যে ছড়ানো জালটা, এটা যদি গোটাতে পারে সিবিআই, তাহলে প্রথম যেটা হবে, স্বাস্থ্য ব্যবস্থাটা, স্বাস্থ্য পরিষেবা, স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থাটা কলুষমুক্ত হবে। আমরা পরবর্তীকালে যে ডাক্তারদের পাবো, এটা কিন্তু শুধু সরকারি শিক্ষা ব্যবস্থার মধ্যে কোনো ব্যাপার নেই, সরকারি স্বাস্থ্য ব্যবস্থার ব্যাপার নেই, কারণ এখান থেকেই তো ডাক্তাররা তৈরি হচ্ছে, তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন। ফলে পরবর্তী সময়ে চিকিৎসা ব্যবস্থাটা অন্তত কলুষমুক্ত হবে, আমরা একটু নিশ্চিন্তে চিকিৎসা করাতে পারবো। এটা এক নম্বর। এই ভয়টা, এই দুশ্চিন্তাটা সমস্ত বয়স্ক চিকিৎসক, যারা শিক্ষক, তাদের প্রত্যেকের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। আজকে তারা হয়তো একটুখানি আশায় আলো দেখতে পাবেন যে এবার নিশ্চয়ই কলুষমুক্ত হবে। তাদের ছাত্রছাত্রীদের নিয়ে আবার তারা কোথাও গিয়ে একটুখানি হলেও গর্ব অনুভব করতে পারবেন। এবার দ্বিতীয়, যারা এই নিয়ে অভিযোগ তুলছেন, অর্থাৎ তিলোত্তমার বাবা মা, এই দুর্নীতির জাল,
এর ব্যাপারে কোথাও কিছু জেনে ফেলেছিলেন বা এখানে ঢিল মেরেছিলেন, অর্থাৎ প্রতিবাদ করেছিলেন তিলোত্তমা, সেই জন্য তাকে প্রাণ দিতে হলো। আজকে তার বাবা মা যখন সরাসরি এ কথা বলছেন, এই জাল যদি ঠিকভাবে গোটানো হয় তার মানে কোথাও গিয়ে তিলোত্তমার সুবিচার পাওয়ার রাস্তাটাও খুলে যাবে। দেখুন, এর পাশাপাশি যেটা আসবে সেটা হচ্ছে রাজনীতি। আপনারা জানেন, আমরা জানি এই আন্দোলন অরাজনৈতিক আন্দোলন, সাধারণ মানুষ নামছেন, ডাক্তাররা নামছেন, সবাই ভেতরের একটা জ্বালার থেকে নামছেন, কিন্তু রাজনীতি পাশাপাশি থাকবে। কিভাবে থাকবে? তারা ইতিমধ্যেই কিন্তু নিজের মতো করে, এবং এটারকে যেমন এড়িয়ে যাওয়া যাবে না, এটাকে কোনো ক্ষেত্রে হয়তো দোষও দেওয়া যায় না, কারণ রাজনীতি সে তো নিজের জায়গা করে দেবেই, তাকে সেটা তার দায়, তাকে আপনারা কেউ আটকাতে পারবেন না। রাজনীতিরও তো নিজস্ব দায় থাকে, রাজনীতির দায় থাকে বলেই শাসক দল তারা যখন দলনেত্রী মুখ্যমন্ত্রী প্রথম দিন ফাঁসি চেয়েছিলেন, যখন তাদের সাধারণ সম্পাদক সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এনকাউন্টার চেয়েছেন, অর্থাৎ সবাই মিলে সুবিচার পাইয়ে দিতে চেয়েছেন, সবাই মিলে চরম শাস্তি দাবি করেছেন অভিযুক্তদের, তারপরেও তো তাদের দিকে আজকাল বহু অভিযোগ ছুটে যাচ্ছে, কারণ বিরোধীরা তারা তাদের জায়গা থেকে তাদের দাবিগুলো, তাদের বক্তব্যগুলো তুলে ধরছেন। আমরা দুজন বিরোধীর বক্তব্য এখন শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন সবাই কীরকমভাবে অপেক্ষা করে বসে রয়েছেন এবং গোটা বিষয়টা কিভাবে কিছুতেই রাজনীতিকে বাদ দিয়ে হবে না। শুনুন। শেষমেশ সিবিআই গ্রেপ্তার করলো আর্থিক দুর্নীতি মামলায়, কিন্তু আর্যিকর বিচার চাই, ছেড়ে দেওয়া যাবে না। নির্যাতিতা খুন হলো, ধর্ষিতা হলো, তথ্য প্রমাণ লোপাট করার ব্যবস্থা হলো, সন্দীপ ঘোষ এবং তার বাহিনী, পুলিশ এবং তার মাতব্বররা, তারা সবাই মিলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। কোনো সন্দেহ আছে? এই অপরাধে যারা অপরাধী তাদের বাকি প্রত্যেকটাকে যতক্ষণ না পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে ওপর নিচ মাথা পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত নির্যাতিতা শান্তি পেতে পারে না। আপাতত বাকিদের গ্রেপ্তার কবে হবে তার অপেক্ষা। এই গ্রেপ্তারি বহু কাঙ্ক্ষিত গ্রেপ্তারি ছিল, কিন্তু আমি যেটা আগে আশঙ্কা প্রকাশ করেছিলাম যে খুনের মামলায় ইনি গ্রেপ্তার হবেন কিনা জানি না, কিন্তু করাপশনের মামলায় অবশ্যই ইনি গ্রেপ্তার হবেন, এবং সেটাই দেখা গেল। করাপশনের মামলায় ডক্টর সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে, কিন্তু যাই হোক, নাই মামার থেকে কানা মামা ভালো। গ্রেপ্তারিটা খুব দরকার ছিল, বাংলার মানুষের কাঙ্ক্ষিত গ্রেপ্তারি। এবার বিরোধীদের বক্তব্য শুনলেন। বিরোধীরা যখন এরকমভাবে কোথাও গিয়ে আক্রমণ শানান, তখন শাসক দলের প্রতিক্রিয়া সেটা খুব গুরুত্বপূর্ণ হয়। মজা কি জানেন? অদ্ভুত একটা প্রতিক্রিয়া পেয়েছি আমরা, কুণাল ঘোষের প্রতিক্রিয়া, এবং অদ্ভুত তাৎপর্যপূর্ণ। সোশ্যাল মিডিয়াতেই তিনি পোস্ট করেছেন, এবং তার বক্তব্য কি জানেন? তার বক্তব্য হচ্ছে এমনিতে গোটা বিষয়টা তদন্ত চলছে, তার দুর্নীতির অভিযোগে সিবিআই গ্রেফতার করেছে, এটা তো ঠিক আছে, কিন্তু বহু পূর্বেই বেশ কিছু অভিযোগ শোনা গেছিল, সেই সময় যদি ব্যবস্থা নেওয়া যেত তাহলে হয়তো এরকম দিনটা আসতো না। এবার স্বাস্থ্য ভবন তার মানে ব্যবস্থা নেয়নি, স্বাস্থ্য ভবনের বিরুদ্ধে শাসক দলের তরফেই এই অভিযোগটা তুলে ফেললেন কুণাল ঘোষ। কতটা তাৎপর্যপূর্ণ ভাবতে পারছেন গোটা ব্যাপারটা? যখন শাসক দল তাদেরই অধীনস্থ একটা দপ্তর সম্পর্কে এরকম একটা বক্তব্য রাখে, খুব ইন্টারেস্টিং না? এবং ঘটনাচক্রে দেখুন, এগেইন সবাই মিলে না আমাদের বক্তব্যগুলোকে কোথাও গিয়ে মান্যতা দিয়ে দিচ্ছেন। আমরাই সেই বলেছিলাম তদন্ত করা উচিত, কারণ একের পর এক অভিযোগ উঠছে, যে অভিযোগগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেইখানে কুণাল ঘোষের এই পোস্ট এটা কিন্তু প্রমাণ করে দিচ্ছে এই অভিযোগগুলো একটাও সাম্প্রতিককালে কিন্তু শাসক দল আমরা দেখেছি বিভিন্ন অভিযোগ উঠেছে, বলে দিয়েছে সাজানো ঘটনা, বলে দিয়েছে এগুলো মিথ্যে, কিন্তু এটাকে কোথাও গিয়ে অস্বীকার করতে পারছে না। প্রত্যেকটা পদক্ষেপকে তাদের স্বীকার করতে হচ্ছে। আমি একবার চলে যাব সিজারের কাছে। সিজার রয়েছেন নিজাম প্যালেসে। সিজার, এই যে আর্থিক দুর্নীতির জন্য এই তদন্ত করতে গিয়ে সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হলো, ওখানে যারা রাত জাগছেন তাদের সবার কিন্তু আসল লক্ষ্য কবে তিলোত্তমা
শান্তি পাবেন, সুবিচার পাবেন। এবার এই যে তদন্তটা গোটানো শুরু হলো, প্রথম গ্রেফতারের ক্ষেত্রে সন্দীপ ঘোষ, আরও অনেক কিছু, অনেক নামটাম আছে। এদিকে ইডি নেমে পড়েছে, যারা কিন্তু তারাও প্যারালালি তদন্তটা শুরু করেছে। এই দুর্নীতির জালটা টানতে টানতে কোথাও গিয়ে কি তিলোত্তমার সুবিচার পাওয়ার রাস্তাটা খুলে যাবে? দেখো, একটা ঘটনা তো অবশ্যই ঠিক, যেটা আমরা বারবার দেখিয়েছিলাম, এই সন্দীপ ঘোষের আর্থিক দুর্নীতি, কিন্তু তারপরেও রাজ্য সরকার, স্বাস্থ্য ভবন কার্যত চুপ করে বসেছিল এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে। এবং সেই জায়গায় তিলোত্তমার বিরুদ্ধে হওয়া এই জঘন্যতম অপরাধ, কোথাও প্রথম এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে থাকা এই আর্থিক অভিযোগ বা এই ধরনের দুর্নীতির বিষয়টাকে আরও বেশি প্রকাশ্যে এনে দিল, এবং যার জন্য সিবিআই তদন্ত শুরু হয়েছে। সেখানে দাঁড়িয়ে অবশ্যই যে ধারণা, যে বক্তব্যটা বারবার চিকিৎসকদের একটা বড় অংশ করছেন, যে তিলোত্তমার খুন ধর্ষণের সঙ্গে এই আর্থিক দুর্নীতির একটা যোগসূত্র আছে। কিন্তু প্রাথমিকভাবে এই আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে, এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যারা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে, যারা আগামী কাল বা পরশু আরও তৎপর হতে পারে এমন ইঙ্গিত রয়েছে, তারা কিন্তু স্পষ্ট একটা ইঙ্গিত দিচ্ছেন যে এই দুর্নীতি, অর্থাৎ সন্দীপ ঘোষকে কেন্দ্র করে স্বাস্থ্য দপ্তরের মধ্যে থাকা এই দুর্নীতি, সেটা কিন্তু খাদ্য দপ্তরের দুর্নীতি বা শিক্ষা দুর্নীতির মতো আরও অনেকটা বেশি ডালপালা মেটতে পারে। অর্থাৎ নিচ থেকে ওপর পর্যন্ত সন্দীপ ঘোষ ছাড়াও আরও বিস্তৃতি ঘটতে পারে, এবং সেই ইঙ্গিতটা কিন্তু স্পষ্ট রয়েছে। এবং সেখানে দাঁড়িয়ে এখনও তারা নিশ্চিত নন যে এর সঙ্গে তিলোত্তমার খুন ধর্ষণ কাণ্ডের কোনো যোগাযোগ আছে কিনা, কিন্তু সেই সম্ভাবনাটাকেও তারা এই মুহূর্তে উড়িয়ে দিতে পারছেন না। এবং তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা মনে করছেন হয়তো সেই দুর্নীতির তদন্ত করতে গিয়ে তিলোত্তমা খুন ধর্ষণ কাণ্ডের কিছু উল্লেখযোগ্য সূত্র উঠে আসতে পারে। দেখো সিজার, দুটো প্যারালাল তদন্ত চলছে। একটা তিলোত্তমার খুন এবং ধর্ষণের তদন্ত, সেটাও সিবিআই করছে, এবং প্যারালালি এই দুর্নীতির তদন্ত, যেটা সিবিআই করছে। দুটো আলাদা দল করছে অবশ্যই, কিন্তু কোথাও গিয়ে তারা কি পারস্পরিক আদান প্রদানটা জারি রেখেছেন, এবং কোনো ক্ষেত্রে এপাশ থেকে ওপাশে, ওপাশ থেকে এপাশে এরকমভাবে ইন্টারচেঞ্জ করে গোটা বিষয়টা একসাথে একটা লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এরকম কোনো কিছু কি আমরা ভাবতে পারি? দেখো, অবশ্যই তদন্তে এখানে পারস্পরিক তথ্য বিনিময় যেটা, সেটা অবশ্যই হচ্ছে, এবং আজকের যে ঘটনা সেটা কিন্তু সেটারই কোথাও একটা প্রতিফলন দেখা গেল। তিনি এসেছিলেন সিজিও কমপ্লেক্সে খুন এবং ধর্ষণ কাণ্ডের তদন্তে হাজিরা দিতে টানা 15তম দিন, কিন্তু সেখান থেকেই যারা সেই তদন্ত করছেন সেই আধিকারিকরা তাকে নিয়ে এলেন সিজিও কমপ্লেক্স থেকে সোজা অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিসে, এবং সেখানে তাকে গ্রেপ্তার করা হলো। অর্থাৎ কোথাও যে পারস্পরিকভাবে কোথাও এটা দুটো তদন্ত, সমান্তরাল তদন্তর মধ্যেও যে তথ্য বিনিময় হচ্ছে, এবং তারা একই সঙ্গে গোটা বিষয়টাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অর্থাৎ আর্থিক দুর্নীতি এবং তিলোত্তমার খুন ধর্ষণ কাণ্ড দুটো তদন্তকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং যেখানে অভিযোগের দিক থেকে কমন ফ্যাক্টর হচ্ছে সন্দীপ ঘোষ। স্বভাবতই সন্দীপ ঘোষ সম্পর্কে তারা দুদিকের যে অভিযোগ, অর্থাৎ দুর্নীতি এবং খুন ধর্ষণ কাণ্ডে এই যে সংযোগ কোনো আছে কিনা, ব্রিজ আছে কিনা, সেটা সন্দীপ ঘোষই মূল ব্রিজ কিনা, এই দুটোর মধ্যে কতটা যোগাযোগ আছে, সেই বিষয়টা অবশ্যই তারা দেখছেন। এই যে তিলোত্তমার বাবা মার অভিযোগ, তাদের মেয়ে দুর্নীতির কোনো ভীমরুলের চাকে ঢিল মেরে দিয়েছিলেন, যার জন্য তাকে প্রাণ দিতে হলো, এই জাস্ট অভিযোগটাই এই তদন্তকারীদের কাছে কত বড় একটা হাতিয়ার হতে পারে? থেকেও বড় হচ্ছে, সব থেকে বড়, এটা তাদের কাছেও একটা বড় চ্যালেঞ্জ। তার কারণ হচ্ছে এটা খুন এবং ধর্ষণের তদন্ত করতে তারা এসছিলেন। দিল্লি থেকে যে বিশেষ দল, তারা খুন এবং ধর্ষণের তদন্ত করতে এসছিলেন। তদন্তভার হাতে নেওয়ার পর প্যারালেলি যেমন তাদেরই আরেকটি টিমের হাতে এলো দুর্নীতির তদন্ত, এবং সেখান থেকে তারা কথা বলতে গিয়ে, চিকিৎসকদের সঙ্গে কথা বলতে গিয়ে যে সাক্ষ্য প্রমাণের জন্য তারা একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলেছেন, আমরা জানি এর মধ্যে চিকিৎসকদের একটি প্রতিনিধি দল, তারা বেশ কিছু অভিযোগ জানিয়ে এসছিলেন, এবং কয়েকদিন আগে আরেকটি দল গেছিল। অর্থাৎ এই খুন এবং ধর্ষণের তদন্ত করতে গিয়ে তারা কিন্তু আরেকটা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন, যেখানে বলা হচ্ছে এই খুন ধর্ষণের সঙ্গে আরেকটা বড় চক্র জড়িয়ে, এবং সেই বিষয়টা খতিয়ে দেখা, এই তদন্তের পারভিউতে আনার ফলে তাদের তদন্ত আরও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদেরকে অনেক বেশি ভাবতে হচ্ছে, সেই বিষয়গুলোকে দেখতে হচ্ছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে হাতিয়ারের থেকেও আরও বলা যায় যে চ্যালেঞ্জ, এবং সেটাকে প্রমাণ করা বা সেই বিষয়টাকে এস্টাবলিশ করা, সেটা কিন্তু তারা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এবং সেই পথেই তারা মনে করছেন যে আগামী 5 তারিখ তারা কিছু উল্লেখযোগ্য সূত্র তারা হয়তো সুপ্রিম কোর্টের হাতে তুলে দিতে পারবেন। দেখো সিজার, তুমি থাকো আমাদের সঙ্গে, দুটো জিনিস মনে হচ্ছে জানেন তো,
এই যে যাবতীয় বিষয়গুলো উঠে আসছে এবং যেটার সঙ্গে সঙ্গে কোথাও গিয়ে তার আগে জাস্ট শুনছিলাম যে ওই যখন চিকিৎসকরা তারা সিজিও কমপ্লেক্সে গেছিলেন তখন যে বলেছিলেন যে ভালো কিছু খবর তারা পাবেন যেদিন 5 তারিখ তারা বন্ধ খামটা জমা দেবেন সুপ্রিম কোর্টে, কোথাও গিয়ে ইঙ্গিতগুলো কিন্তু আসছে জানেন তো। এবং তার থেকেও বড় কথা কি জানেন, আমরা কুণাল ঘোষের বক্তব্যটা আপনাদের শোনালাম যেখানটা তিনি স্পষ্টভাবে বলেছেন যে স্বাস্থ্য দপ্তর আরও আগে কিছু করতে পারত। এই অভিযোগগুলো যখন উঠেছিল প্রশাসনের দিকে আঙুল উঠছে। আরেকজন শাসক দলের নেতা প্রাক্তন সাংসদ শান্তনু সেন তিনি কি বলেছেন জানেন, সেটা শুনলে তো আপনাদের আরও বেশি ইন্টারেস্টিং লাগবে গোটা ব্যাপারটা এবং বুঝতে পারবেন যে আস্তে আস্তে গোটা বিষয়টা যখন কোথাও ওই একটা দফতরের দিকে যায় তখন কিন্তু, এবং শাসক দলের লোকেরাই সেটাকে সার্টিফাই করেন, একটা দফতর মানে কি সেটা তো প্রশাসনের অঙ্গ, তার দিকে যদি আঙুল ওঠে এবং সেটা যদি দলের লোকেরাই কোথাও মেনে নেন তাহলে আলটিমেটলি গোটা বিষয়টা কোথায় গিয়ে পৌঁছবে বুঝতে পারছেন তো। এই জায়গায় আপনাদের এই বক্তব্যটা আগে শান্তনু সেনের শোনাই, তারপর এটা তাৎপর্যটা একটু বোঝার চেষ্টা করব। প্রমাণ হলো যখন মানুষ বিচার দেয় না তখন স্বয়ং ঈশ্বর এসে বিচার করেন। 2023 সালের 27শে ফেব্রুয়ারি আরজিকর মেডিকেল কলেজের আরকেএসের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়ে কাজ করতে গিয়ে এই সমস্ত দুর্নীতিগুলো আমি ধরেছিলাম, আটকেছিলাম, প্রতিবাদ করেছিলাম প্রশাসনের সংশ্লিষ্ট জায়গায় এবং স্বাস্থ্য দপ্তরের মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ ডিপার্টমেন্টকে নিজের তথ্য প্রমাণ সমেত জমা দিয়েছিলাম। হয়তো কোনো কারণে তখন আমার তথ্যগুলোকে তারা গুরুত্ব দেয়নি বা পদক্ষেপ নিতে পারেনি বা নেয়নি। যদি সেই সময় সঠিক পদক্ষেপ নিত তাহলে আজকে এই দিন দেখতে হতো না। বাংলার মানুষ অধৈর্য হয়ে পড়ছিলেন যে এতবার সিবিআই ডাকছে কি করছে। গ্রেপ্তার হওয়ার পর হয়তো বাংলার মানুষ কিছুটা আশার কিরণ দেখতে পাবে। গোটা ব্যবস্থার মধ্যে যে ঘুম ধরেছে সেটাকে ধ্বংস করা দরকার। T20 নয় যে একদিনে খেলা শেষ হয়ে যাবে। দীর্ঘস্থায়ী লুট হয়েছে, দীর্ঘস্থায়ী তদন্ত হবে, দীর্ঘস্থায়ী গ্রেপ্তার হবে বলে আমার মনে হয়। এবার ভেবে দেখুন তাহলে যেটা শান্তনু সেন বললেন একই তো বক্তব্য যেটা কুণাল ঘোষ তিনি কোথাও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন লিখিত আকারে আর কোথাও তিনি নিজের মুখে বলছেন, বক্তব্যের নির্যাসটা তো একই। এই যে দুর্নীতির অভিযোগটা এটা দীর্ঘদিন ধরে ডালপালা মেলেছিল এবং সেটা প্রশাসনের অগোচরে নয়, প্রশাসনের গোচরেই ছিল, কারণ গোচরে আনার চেষ্টা করেছিলেন অনেকে, কিন্তু যে কোনো একটা কারণেই সেটাকে ধামাচাপা দিয়ে দেওয়া হয়েছিল অথবা চোখ বন্ধ করেছিলেন লোকজন স্বাস্থ্য দপ্তর। এবার প্রশাসন যদি নিজ দায়িত্বে চোখ বন্ধ করে থাকেন তাহলে তো বুঝতে হবে যদি কিছু পরবর্তী ক্ষেত্রে তাদের চাপে পড়তে হয়, সরকারকে চাপে পড়তে হয়, তার দায় তো তাদের নিজেদেরই, তারা নিজেরাই এই পরিস্থিতির সৃষ্টি করেছেন। এবার কোন অবস্থায় নিজেরাই নিজেদের বিপদে ফেলার এই পরিস্থিতির সৃষ্টি করলেন? লোককে খালি আঙুল তুলে এই প্রশ্নগুলোর জবাব তো পাওয়া যাবে না, আঙুলটা এরমভাবে নিজেদের দিকেই বেঁকছে, তো কী করবেন এবার? এবার দেখুন গোটা বিষয়টায় কারা পথে নেমেছেন? সাধারণ মানুষ। সাধারণ মানুষ রাজনীতি বোঝেন না, রাজনীতির অঙ্ক বোঝেন না, কিন্তু কি বুঝেছেন তারা? কোথাও গিয়ে প্রতিবাদটা হওয়া দরকার, কারণ প্রতিবাদটার শিকড় এতটা গভীরে, এটা নারকোল গাছের শিকড়ের মতো, জানেন তো, বাড়ির পাশে যদি নারকোল গাছ হয় তার শিকড় যদি আস্তে আস্তে মাটির ভেতর দিয়ে যেতে থাকে পারলে ভিত পর্যন্ত ফাটিয়ে দেয়। এই ভিত ফাটার উপক্রম হয়েছে বলেই তো এত মানুষজন রাস্তায় নেমে পড়েছেন। এবং খেয়াল করে দেখুন অন্য সমস্ত দুর্নীতি, কত কিছু দুর্নীতি হয়েছে আমরা সাম্প্রতিককালে যদি পরপর একটুখানি দেখি, আমরা দেখেছি চিটফান্ড কেলেঙ্কারি হয়েছে, সারদা, নারদ দেখেছি আমরা, তারপর নিয়োগ দুর্নীতির কেলেঙ্কারি দেখেছেন, মন্ত্রীকে গ্রেফতার হতে দেখেছেন, মন্ত্রীর বান্ধবীর বাড়িতে টাকার পাহাড় দেখেছেন, সেখান থেকে একটার পর একটা নিয়োগ দুর্নীতি, টিচার নিয়োগ দুর্নীতির থেকে শুরু করে পুর নিয়োগ দুর্নীতি, সেখান থেকে শুরু করে রেশন দুর্নীতি, ট্র্যাপিজের মতো একটার থেকে আরেকটা, আরেকটার থেকে আরেকটা দুর্নীতিতে এগিয়ে যেতে দেখেছি আমরা। মানুষ পথে নামেননি, এবার নামলেন কেন? দুটো কারণ। এক, ঘরের মেয়ে
তার নিরাপত্তার প্রশ্ন এসে দাঁড়িয়েছে। আর 2, স্বাস্থ্য। এই স্বাস্থ্য ব্যবস্থাটা যদি নড়বড়ে হয়ে যায়, আলটিমেটলি আমি আপনি প্রচুর টাকা থাকতে পারে, স্বাস্থ্য বাঁচাবেন কি করে? চিকিৎসার জন্য তো যেতে হবে চিকিৎসকদের কাছে, তাই না? তারাই যদি ঠিক রকম চিকিৎসক না হন, কোথায় যাবেন? ভয় আছে তো আমাদের। সব কিছু মিলেমিশেই বোধহয় গোটা বিষয়টা এরকম জায়গায় পৌঁছেছে, কিন্তু সেখান থেকে আসল জায়গাটায় পৌঁছানোর কী হবে, কতটা সম্ভাবনা আছে এবং কতটা ডালপালা মেলা এই দুর্নীতি, এটাও আরেকবার একটু বোঝার চেষ্টা করব আমাদের প্রতিনিধি তন্ময় প্রামাণিকের কাছ থেকে। তন্ময়, তুমি দীর্ঘদিন ধরে এই স্বাস্থ্যবিটের বিষয়গুলো দেখছো, এবার বলো তো, এই যে একটা দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন সন্দীপ ঘোষ, এর সঙ্গে মাঝে মধ্যেই আমরা দেখছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কিছু আসতে যাচ্ছে, অনেকের নাম উঠছে, আজকেও বর্ধমান থেকে 2 জনের নাম এসছে। তো এই যে যাদের ডালপালা মেলা, এই যে একটা বিরাট চক্র, এটা কতটা ছড়িয়ে রয়েছে স্বাস্থ্য ব্যবস্থাটার মধ্যে? দেখো, প্রথমেই তোমাকে বলে রাখি 5 থেকে 6টি জিনিস গোটা স্বাস্থ্য ব্যবস্থাটা এই চক্রব্যূহের মধ্যে ঢুকে আছে। তুমি যে কথা বললে অমৃতাংশু দা, একটু আগে সৌরভ দত্ত সেই কথা বলছিল, সিজার যে কথা বলছিল, এখানে ডিএমই, এবার অনেকগুলো প্রশ্ন কিন্তু উঠে আসছে আমাদের সামনে অভিযোগ আকারে। যে ডিএমই রয়েছেন এখন স্বাস্থ্য ভবনে, যিনি মেডিকেল এডুকেশনের মাথায় রয়েছেন, অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে সেই এডুকেশন দেখাশোনা করেন, তিনি নাকি এই সন্দীপ ঘোষ তার যে সাগরেদ অভিক দে তার নিযুক্ত করা লোক। 1, 2, এখানে যে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে, অর্থাৎ কোন মেডিকেল কলেজে কে চাকরি পাবেন, স্বাস্থ্যক্ষেত্রে কারা চাকরি পাবে, সেই রিক্রুটমেন্ট বোর্ডের বিভিন্ন পদে এই শাসক দলের চিকিৎসক নেতা, যাদেরকে ডক্টর সুবীর গাঙ্গুলি বলছিলেন ক্রিমিনাল, সেই ধরনের লোকজন, সেটা বিরূপাক্ষ হোক, সেটা অভিক দে হোক, এইরকম লোকজন বসে আছেন। এথিক্যাল কমিটিতে কারা বসে আছেন? এই লোকজন এথিক্যাল কমিটিতে বসে আছেন। ডাক্তারি পাশ করার পরে এই রাজ্যে যদি আমি প্র্যাকটিস করি, এই রাজ্যে যদি আমি চাকরি করতে যাই, তাহলে আমাকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন নাম্বার নিতে হবে। সেখানে কারা বসে আছেন? এরা বসে আছেন, যে কারণে বারবার শোনা যায় রেজিস্ট্রেশন কেউ পাবে না আমাদের বিরোধিতা করলে। অর্থাৎ গোটাটা একটা সার্কেলের মতো, গোটাটাকে একদম ছেয়ে আছে এই সন্দীপ ঘোষের মতো একাধিক লোকজন। তুমি দেখতে পাচ্ছ যে সুদীপ্ত রায়, যিনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক তৃণমূল কংগ্রেসের তথা চিকিৎসক নেতা, তাকে ঘটনার পর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে অন্তত 30 বার ফোন করেছি যে সুদীপ্ত রায়ের অবস্থান জানার জন্য, তিনি কি বলছেন। সব মিলিয়ে সব জানতো স্বাস্থ্য ভবন। স্বাস্থ্য ভবনের যিনি স্বাস্থ্য সচিব রয়েছেন, তিনি এই সন্দীপ ঘোষ, তাছাড়া বাকি সমস্ত জিনিস জানতেন। লিখিত আকারে কমপ্লেন গিয়েছিল এই স্বাস্থ্য ভবনের ডিএমির কাছে, মানে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, তার কাছে লিখিত কমপ্লেন গিয়েছিল বিভিন্ন মেডিকেল কলেজ, বিভিন্ন জায়গা থেকে, আরজিকর থেকে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। এখানে যিনি ডিএইচএস আছেন, তার কাছে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ যাচ্ছে। সবাই সব জানেন, নবান্নে প্রত্যেকে চিঠি পাঠিয়েছেন। এই যে আক্তার আলী, তিনি নবান্নে চিঠি পাঠিয়েছেন, পুলিশকে চিঠি দিয়েছেন, তারা থানা জানতো, লালবাজার জানতো, অর্থাৎ প্রশাসনের মাথা থেকে লেজ পর্যন্ত সবাই জানতো সেই তথ্য, তারা তুলে ধরছেন এবং ডেট দিয়ে তুলে ধরছেন। তার মানে সকলেই জানতেন, চুপ করে বসেছিলেন। একটি ঘটনা, সাধারণ মানুষের রাস্তায় নেমে আসা, তারপর এই বিষয়টা। কারণ একটি জিনিস অমিতাভ বুঝতে হবে, পরীক্ষা হলে কে রয়েছেন না অভিকদের বিরুদ্ধে অভিযোগ। তিনি বর্ধমান মেডিকেল কলেজে সুরিতা পালকে এনে, তিনি হচ্ছেন যে এখানে ভাইস চ্যান্সেলর করেছেন, তাকে নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রয়েছেন। সেখানে পরীক্ষার হলে ঢুকে অভিকদের মোবাইল খুলে উত্তর বলে দিচ্ছেন টিএমসিপির নেতা, চিকিৎসক নেতাকে। ফলে সবটা তুমি কাকে অভিযোগ জানাবে? যে ভাইস চ্যান্সেলর। এইখানে আমি তোমাকে একটু থামাবো তন্ময়, তুমি অভিকদের কথা বললেন, এবার এই অভিক দে তিনি সন্দীপ ঘনিষ্ঠ, তাকে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্যগুলো শোনা গেছে। তুমি তো দুটো তার কীর্তির কাহিনী বললে আজকে। এবার মজাটা কি, আমরা যখন প্রথম ছবিগুলো দেখাচ্ছিলাম ওই সেমিনার রুমের, তখন আইএমএ তার থেকে একজনকে আইডেন্টিফাই করে দিয়েছিলেন অভিক দে বলে, তারা নিশ্চিত ছিলেন। এবার সেই অভিক দে ওখানে কি করছিলেন, সবাইকে তিনি কি বলে বেরিয়েছেন, ওইখানে বর্ধমান থেকে অভিকদের নামে কি শোনা গেছে ওখানে জীবিত থেকে, এই বক্তব্যগুলো আমরা শোনাচ্ছিলাম, আমরা সারাদিন ধরে শুনিয়েছি, দেখিয়েছি। এবং সব থেকে মজার ব্যাপার কি জানো, তুমি বললে নর্থ বেঙ্গলে, সেখানে তিনি কাউকে উত্তর বলে দিচ্ছিলেন।
টিএমসিপির কোনো নেতাকে, টিএমসিপি আজকে অভিক দেখে সাসপেন্ড করে দিল। তার মানে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিককে সাসপেন্ড করার কথা জানানো মানে কি? মানে হচ্ছে টিএমসিপিও কোথাও অ্যাকসেপ্ট করে নিল অভিক দে কোথাও না কোথাও গোটা বিষয়টার ক্ষেত্রে মানে জড়িত অথবা দায়ী বা কোনো না কোনো সম্পর্কযুক্ত। কোনটা ভেবেছেন তারা জানি না, কিন্তু সেমিনার হলে অভিক দে যে ছিলেন, আমরা যে লাল ছবি নিয়ে সংশয় প্রকাশ করেছিলাম, লাল জামা পরা ছবি নিয়ে, তার আরেকটা প্রমাণ হচ্ছে আজকে টিএমসিপি শাসক দলের ছাত্র সংগঠন অভিক দেকে, যিনি বেশ দোর্দণ্ড প্রতাপ নেতা ছিলেন, তাকে সাসপেন্ড করলো। এবার খেয়াল করে দেখো, আমরা বলেছিলাম কত বড় দুর্নীতি ঘটেছে আরজি করে, কার বিরুদ্ধে অভিযোগ ছিল? সন্দীপ ঘোষ আজকে গ্রেপ্তার হয়েছেন। আমরা অভিকদের ছবি দেখিয়েছিলাম, আমরা প্রশ্ন তুলেছিলাম কে উনি, আইএমএ জবাব দিয়েছিল অভিক দে, পুলিশ অন্যরকম কিছু বলেছিল। কিন্তু আজকে টিএমসিপি শাসক দলের ছাত্র সংগঠন তারাই আবার অভিক দেকে সাসপেন্ড করে দিল। কি হচ্ছে বলো তো? আমরা যেগুলো বলছি সেইগুলো কোথাও গিয়ে আলটিমেটলি দেখা যাচ্ছে আমরা ঠিক জায়গায় ইঙ্গিত করছি। এবার আমরাও আরও অনেক কিছু আপনাদের সামনে তুলে ধরবো। আমরা এটাই শুধু চাই যে ডালপালা যেভাবে চারপাশে ছড়িয়ে আছে, সেটা একদম গোড়ার থেকে একদম যতটা শিকড় ঢুকে আছে না, সেই পুরো শিকড় শুদ্ধ উপড়ে ফেলা দরকার। কারণ তাতে ভবিষ্যতে আরও অনেক তিলোত্তমা বাজবে। এবং আমরা একটা কথা আমার মনে হয় যে চারপাশ থেকে আমরা এত লোকজনের বক্তব্য শুনেছি, গোটা ঘটনাটা শুনেছি, একটা জায়গায় আমাদের সবার খুব নিশ্চিত থাকা উচিত এবং আমাদের ফোকাসটা সেই জায়গাতেই থাকা উচিত। দেখুন, রাজনীতির মতো করে চলবে, সেটা তার জায়গায় থাকুক। প্রয়োজন, দাবি খুব নির্দিষ্ট, কে বা কারা তিলোত্তমাকে ধর্ষণ করেছে, হত্যা করেছে, তাদের শাস্তি, তাদের ধরা, এবং তার সঙ্গে সঙ্গে এটা জানা কেন তাকে এই রকম একটা পরিণতির দিকে এগিয়ে যেতে হলো, এর পেছনে কি ছিল। এটা কারণ কি জানেন? এটা কারণ এই জন্যে, যদি তিলোত্তমার বাবা মার অভিযোগটা যেটা আজকে সামনে আসছে, আমরা সামনে আনলাম আপনাদের, দুর্নীতির কোনো খবর তিনি জেনে ফেলেছিলেন, যদি কোনো দুর্নীতির চক্র তারা যদি গোটা বিষয়টার পেছনে থাকে, তাহলে নিশ্চিন্ত থাকতে পারেন এটা যদি সত্যি এইটাই কারণ হয় যে তিলোত্তমা কিছু জেনে ফেলেছিলেন, ওই জন্য তাকে এরকমভাবে নৃশংসভাবে খুন করা হলো, ধর্ষণ করা হলো, তাহলে খুন করাটাই প্রাথমিক হয়তো উদ্দেশ্য ছিল, এটাই ধরে নিতে হবে। এবং সেটা যদি হয়, প্রতিবাদীকে প্রতিবাদ থামিয়ে দেওয়াকে সবার আগে তুলে নিয়ে আসা, যাতে ভবিষ্যতে কেউ প্রতিবাদ করার সাহস না পায়, এটাই যদি উদ্দেশ্য হয়ে থাকে সেই দুষ্কৃতি চক্রের, সেই দুর্নীতি চক্রের, তার নিশ্চিত থাকতে পারেন ওখানটায় তিলোত্তমার বদলে কোনো যদি পুরুষ ডাক্তার থাকতেন, তিনিও খুন হতে পারতেন। সুতরাং পেছনে কি আছে, কোনোভাবে এই দুর্নীতির চক্র এই গোটা বিষয়টায় তিলোত্তমার খুন ধর্ষণের পেছনে রয়েছে কিনা, সেটা কিন্তু পরিষ্কার হওয়া উচিত এবং সেই চক্রব্যূহটাকে ছিন্ন ভিন্ন করে দেওয়া উচিত। নয়তো ভবিষ্যতেও হয়তো আমরা এগেইন এরকম কোনো ঘটনা নিয়ে এরকমভাবেই গলা ফাটাবো, আবার হয়তো আমাদের রাস্তায় নামতে হবে। তার মানে বিষয়টা কি? প্রতিবাদ করলেই না কেউ পছন্দ করে না, জানেন তো, তাদের অনেক কিছু মনে হয়। আমরাও তো প্রতিবাদ করছিলাম, আমরাও তো বারবার বিভিন্ন জিনিস তুলে ধরেছি। শুনেছিলেন তো কীরকমভাবে সন্দীপ ঘোষ আমাদের প্রতিনিধিকে বলেছিলেন। এবং যখন আমরা তুলে ধরেছি, তারপর কিন্তু আলটিমেটলি এক করে সেগুলো প্রমাণ হচ্ছে ঠিক তুলে ধরেছি। এবার দেখুন, সাধারণ মানুষ প্রতিবাদ করছেন, রাজনীতি পাশাপাশি হাঁটছে, এর মধ্যে আমাদের কোনো বিরোধ নেই, দুটো হাঁটবেই, আমরা জানি।
কিন্তু কোথাও গিয়ে সুবিচার যদি পাওয়া যায়, যেভাবেই হোক, যদি কোনোভাবে দুর্নীতির চক্র যেগুলো চারপাশে ছড়িয়ে রয়েছে সেগুলোকে সরিয়ে দেওয়া যায়, যেভাবেই হোক, সাধারণ মানুষের আন্দোলন বা রাজনৈতিক পথে কোনোটাতে আপত্তি নেই। আমরা শুধু চাই ভবিষ্যতে কোনো তিলোত্তমা না হোক, ভবিষ্যতে অন্য কাউকে, তিনি ছেলে হন মেয়ে হন, তার পরিণতি তিলোত্তমার মতো না হোক। এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এখান থেকে সরা চলবে না। দেখুন, রাজনীতিকদের প্রতিক্রিয়া আপনাদের শোনাচ্ছিলাম, আরেকটা, এই সারা প্রত্যেকেই এখন তারা মানে জিনিসগুলো জানতে পারছেন, প্রতিক্রিয়া দিচ্ছেন। আমরা মোহাম্মদ সেলিমের বক্তব্যটা একটু আপনাদের শোনাই। শুধু সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করলে হবে না, কারণ এই অপরাধ একজন করেনি, তার সমস্ত সাঙ্গপাঙ্গ এবং তার মাথায় যারা আছে, যার দৌলতে তিনি এক দপ্তর থেকে আরেক দপ্তরে সরাসরি ট্রান্সফার হয়ে যান, একটা প্রিন্সিপাল থেকে আরেকটা কলেজের প্রিন্সিপাল হয়ে গেলেন, এবং তাকে সাসপেন্ড করা হলো না, ছুটে যেতে বলা হলো না। তার মানে তার হাতেও সে যে এত সব করছে, তার পেছনে তো একটা মাথা আছে, কারোর হাত আছে, সেটাও খুঁজে বার করতে হবে। এই যে বক্তব্যটা শুনলেন, পেছনে কিছু আছে এবং সাসপেন্ড কেন করা হয়নি এইরকম তারা তাদের জায়গা থেকে বলছেন। কিন্তু ছাত্ররা যারা ওখানে লালবাজারের সামনে অবস্থানে অনড়, সেখানে তারা কিন্তু আস্তে আস্তে তাদের দাবি উঁচু স্বরে তুলছেন। আমরা একবার চলে যাচ্ছি লালবাজারের সামনে, যেখানে তিলোত্তমার সহকর্মীরা, সতীর্থরা তারা ওখানে রয়েছেন এবং তাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত। সৌরভ, আমরা খবর পেলাম একটু আগে সিপি তিনি বেরিয়েছেন, কিন্তু কি খবর ওখানটায় এখন? প্রতিবাদীরা কি করছেন? লালবাজারের কি খবর? অমৃতাংশ সিপি বেরিয়েছেন সেই খবর যেমন আছেন, একই সঙ্গে অভিজিৎ গাঙ্গুলি এসছেন এবং তাকে গো ব্যাক স্লোগান দিয়েছেন আন্দোলনকারীরা। এই মুহূর্তে অভিজিৎ গাঙ্গুলি প্রেস কনফারেন্স করছেন। আজকে সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হলো, সিবিআই তাকে গ্রেফতার করেছে। একটা বড় দাবি ছিল আন্দোলনকারীদের এবং দুর্নীতির মামলায় তাকে গ্রেফতার করা হলো। হ্যাঁ, ঠিকই করেছে, গ্রেপ্তার হওয়াই উচিত ছিল। তো সে যে ধরনের দুর্নীতিবাজ, তাতে তার গ্রেপ্তার হওয়াই উচিত। এবং আমি এখন অপেক্ষা করছি যে তাকে যিনি অনুপ্রেরণা যোগাতেন, সেই ভদ্রমহিলাকে কবে সিবিআই ডেকে জিজ্ঞাসাবাদ করবে। আমি সিবিআই এর ডিরেক্টরকে একটা চিঠি দিয়েছি যাতে মমতা ব্যানার্জিকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার ফোন থেকে উদ্ধার করা হয় তিনি ওই দিন যেদিন মেয়েটির মৃতদেহ পাওয়া গেল, তার সঙ্গে কতক্ষণ ধরে কতবার কথা বলেছেন, তার সব হিসেবটা নেওয়া উচিত। আপনার আজকে এখানে আসার উদ্দেশ্য এদের প্রতি সহমর্মিতা জানানো, আর কিছুই না। কোনো রাজনৈতিক অনুষঙ্গই নেই। আমার রাজনৈতিক দল জানেও না যে আমি এখানে আসবো। আন্দোলনকারীরা গো ব্যাক স্লোগান দিলেন কি? হ্যাঁ, আন্দোলনকারীরা গো ব্যাক স্লোগান দিচ্ছিলেন। হ্যাঁ, আমার মনে হয় ভুল বুঝে, কারণ আমি তো সহমর্মিতা জানাতেই এসেছি, আমি তাদের শত্রু নই। এটা তারা নিশ্চয়ই বুঝে যাবেন খুব তাড়াতাড়ি। এবং তারা যে গ্লো ব্যাক দিয়েছেন, এটা একটা ইমোশনাল ওয়েতেই দিয়েছেন বলে আমার মনে হয়, ইমোশনাল ওয়েতেই দিয়েছেন বলে মনে হয়। তো তার জন্যে আমার বিন্দুমাত্র খারাপ লাগে না, আমার বরং ভালোই লেগেছে। তারা যে নীতি আদর্শ নিয়ে ওনাদের কাজ শুরু করেছেন, সেটাতেই এখনো পর্যন্ত সেই অবস্থানেই আছেন। রাজনীতিকে ঢুকতে দিতে চান না ওই প্রতিবাদী পড়ুয়ারা, কিন্তু একটা জায়গায় তারা একদম নিজেদের জায়গাটা ধরে রেখেছেন, যে জায়গাটায় আমরাও তাদের সাথে সহযোদ্ধা। তারা সবাই লড়াই করছেন বাংলার জন্য। আমরাও বাংলায় কথা কই, আমরাও বাংলার কথা কই। দেখুন, TV9 বাংলার মধ্যেই বাংলা রয়েছে। আমরা বাংলার মানুষের কথাই তুলে ধরব এবং বাংলার মানুষের কথা বলার জন্য আমরা বারবার এটা বলি, মানুষের পাশে, বাংলার পাশে। এবং দেশ আমাদের কাছে বড়, রাজ্যও আমাদের কাছে বড়, বাংলাও আমাদের কাছে বড়। এবং কেউ যদি বাংলার কথা, বাঙালির কথা বলার জন্য কোনো সময় আমাদের প্রাদেশিক বলেন না, আমরা প্রাদেশিক হতে রাজি আছি। তার কারণ আমরা বাংলাকে ভালোবাসি। আমরা সব সময় এইটা বিশ্বাস করি যে এটাই আমাদের দায়বদ্ধতার জায়গা, এবং এর জন্য আমরা দায়বদ্ধ বাংলার মানুষের কাছে। তারা যদি মনে করেন আমরা ভুল করছি তাদের কথা বলে, তাহলে আমরা স্বীকার করে নেব। কিন্তু আমরা বিশ্বাস করি যে কোনো রাজনৈতিক দলের কাছে বাংলার মানুষ এই অধিকার তুলে ধরেননি, বা একদম হয়তো তারা মতবাদ দিয়েছেন, তাদের মতদান করেছেন, ক্ষমতা দিয়েছেন, কিন্তু এই অধিকারটা কখনো দিতে পারেননি সবার হয়ে। তারা নৈতিকতা ঠিক করে দেবেন,
কে ঠিক করছে কে ভুল করছে সেটা ঠিক করে দেবে। ফলে আমরা কারোর কাছ থেকে কোনো রাজনৈতিক দলের কাছ থেকে সার্টিফিকেট চাই না আমরা বাংলা বিরোধী না বাংলার পক্ষে। ওটার জন্য মানুষ আছেন, মানুষ জানে, মানুষ যেভাবে TV9 বাংলাকে বুকে আঁকড়ে ধরেছেন সেটা আমাদের কাছে অনেক বড় অনুপ্রেরণা এবং এটা বড় দায়। আমরা এটা থেকে সরতে পারবো না, জানেন তো। এবং সত্যি কথা বলতে কি, বাংলার মানুষ তারা তো একটা বড় অংশ, তারা তো রাস্তায় নেমেছেন আজকে। এত মানুষ, তাদের মধ্যে সমস্ত দল আছে, মত আছে, শ্রেণী আছে, যে কোনো রকম কোনো কিছুর ফারাক নেই, সবাই নেমেছেন। প্রতিবাদ করার নাম যদি বাংলা বিরোধিতা হয় তাহলে আমার ধারণা আজকে যারা বলছেন তারাই কোথাও গিয়ে নিজেদের বাংলা বিরোধী অবস্থানে নিয়ে যাচ্ছেন। এটা মানুষ, সাধারণ মানুষের থেকে বড় তো কিছু হয় না। আমরাও সাধারণ মানুষের মধ্যে, সাধারণ মানুষের পক্ষে থাকবো, আছি, এটা আমাদের দায়বদ্ধতা। কো পাওয়ার্ড বাই আনমোল। যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে।